সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং অভিনেতা ইমরানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সুলতান ইশতিয়াকের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে এ রহমানের একক চিত্রকলা প্রদর্শনী বার্ডেন। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। আমার লেখাপড়া করতে তেমন একটা ভালো লাগে না, তাই আর পড়ি না। ও, তাহলে কি করতে ভালো লাগে? তুমি কি চাও না যে আমাদের দিনগুলো একটু অন্যরকম কাটুক? তখন কি আমরা বাসায় ফিরবো না? ফিরবো, তবে একটা বাসায়, আলাদা আলাদা বাসা না। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জল রং। জবাকে তুমি সত্যি বিয়ে করতে চাও? চাই, কিন্তু এসব আপনি কি বলছেন ভাইজান? বুঝতে পারছেন কি বলছেন আপনি? আমি সব জেনে শুনেই সিদ্ধান্ত নিয়েছি বকুল। জানি আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই, ইচ্ছে নেই, আর তুমিও আমার কাছে ফিরে আসতে চাও না। রাত 11:30টায় থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেতা ইমরান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অভিনেতা ইমরানকে আমরা এখন কোথায় বেশি পাই? মনে হচ্ছে চলচ্চিত্রেই বেশি পাওয়া হয়। হ্যাঁ, বরাবরের মতোই আর কি। চলচ্চিত্রে ব্যস্ততা বেশি। চলচ্চিত্রে এবং খুব শীঘ্রই আপনার অভিনীত নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর একটি চলচ্চিত্র আলফা মুক্তি পাবে। তো এই চলচ্চিত্র সম্পর্কে একটু যদি বলেন, আলফা নামটা কেন? এটা অনেকটা সিমিলার টু দ্বৈতবাদ। দ্বৈতবাদ মানে একের ভিতরে অনেক, অনেকের ভিতরে এক। এটা অনেকটা আমাদের ক্লাসিক্যালের সাথে বর্তমানে ডিজিটালের যে কনফ্লিক্ট, বা বলতে পারেন যে আসলে এক ধরনের বৈরাগ্য, এক ধরনের হিউম্যানিটি। শব্দটা কি বাংলা শব্দ? আলফা তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এবং এইটার আর হয়তোবা বিশদ কোনো জায়গা, যেটা মানে রাইটার এবং ডিরেক্টর যিনি নাসিরুদ্দিন ইসলাম বাচ্চু, উনি হয়তোবা এর আরোটা বিশদ জায়গা হয়তোবা ওনার ভাবনায় আছে। কাজ করতে গিয়ে আমার জানার জায়গা থেকে বা যতটুকু আমি ওনার কাছ থেকে চেষ্টা করেছি জানার জন্য, ততটুকু সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা আসলে এক কথায় যদি আমি বলতে চাই তাহলে আসলে দ্বৈতবাদ এমন একটা বিষয়। চলচ্চিত্রের গল্পটা যদি একটু বলেন। চলচ্চিত্রের গল্পটা আসলে খুব বেশি একটা বলবো না এই মুহূর্তে, কারণ ছবিটা যেহেতু সামনে আসছে, আশা করি দর্শক হলে গিয়েই আসলে পুরো ছবিটা দেখবে। একটু ক্লাইম্যাক্স তৈরির জন্য যতটুকু বলা দরকার। ক্লাইম্যাক্স তৈরির জন্য বলা যেতে পারে যে, প্রথমেই বলে দিই, এটা মানে আমরা তো সিনেমাতে যে ধরনের জনরা ভাগ করে রাখি, কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্ম, যদিও এই ধরনের বিষয় সম্বন্ধে আমার তেমন কিছু জানা নেই, কমার্শিয়াল ফিল্ম কোনটা বা আর্ট ফিল্ম কোনটা। আমার কাছে একটা সিনেমা মানে একটা সিনেমা, সেটা হয় ভালো সিনেমা নাহলে খারাপ সিনেমা, বক্স অফিসে হয় হিট সিনেমা না অথবা ফ্লপ সিনেমা। এই সিনেমাটাকে ওইভাবে ক্লাইম্যাক্স অনুযায়ী ভাগ করা
আমার পক্ষে একটু মুশকিল। আমি বলতে পারি যে এই সিনেমাতে একজন আর্টিস্ট, মানে যিনি ছবি আঁকেন কিন্তু ডিজিটাল না, উনি বটল পেন্টিং করেন, উনি বডি পেন্টিং করেন, উনি রিক্সায় পেন্টিং করেন, এই ধরনের একজন আর্টিস্ট, একজন পেইন্টার, ওনার লাইফের সাথে সমস্ত পারিপার্শ্বিকতা, মানে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে, একটা থার্ড ওয়ার্ল্ড হিসেবে, মানে থার্ড ওয়ার্ল্ড তো কেন আমাদের কেন থার্ড ওয়ার্ল্ড বলা হয়, সেই জায়গাটা যদি আমরা জানি আসলে, তাহলে এই গল্পটার সাথে মার্চ করা যাবে। যেখানে আমি যে ক্যারেক্টারটা করছি, এটা আমার লাইফের প্রথম আমি এমন ধরনের কোনো ক্যারেক্টার প্লে করছি আসলে, একজন ট্রান্সজেন্ডারের ক্যারেক্টার। কারণ আমার কাছে সবসময় মনে হচ্ছে যে আসলে ক্যারেক্টারটা সবসময় ডিফারেন্ট হওয়াটাই উচিত। হ্যাঁ, ডিফারেন্টভাবে নিজেকে আবিষ্কার করা যায়। যেমন এই ছবিতে কালী হিজরা নামে যে ক্যারেক্টারটা আমি করেছি, যাকে আলফা ক্যারেক্টারটা যিনি করেছেন আলমগীর সাহেব, উনি বলেছেন যে উনি কালী মা হিসেবে ডাকেন। এখানে যারা আছেন এই ছবিতে চরিত্রগুলো, তারা কালী হিজরাকে কালী মা বলে ডাকে। উনি অন্যান্য হিজরাদের থেকে আলাদা। ওনার ক্রাইসিসটাই হচ্ছে একজন মা, উনি মা হতে চান। একজন হিজরার পক্ষে মা হতে চাওয়ার থেকে বড় ক্রাইসিস আর কি হতে পারে, সেই জায়গা। এবং আলফা, গোলেনুর, কালী হিজরা, এই তিনজন মানুষের সাথে ওই এলাকার অন্যান্য মানুষগুলো কিভাবে আসলে ক্রাইসিসগুলোকে তৈরি করে নিয়ে যাচ্ছে। ক্রাইসিস আসলে তাদের ঘিরে তৈরি হচ্ছে না, আসলে ক্রাইসিসগুলো আমাদের মানে সব সময় আমাদের চারপাশে হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো ক্রাইসিসের ভিতর দিয়ে যাই। ওখানেও তাই, এই ক্রাইসিসগুলোকে কিভাবে ওরা অ্যাডপ্ট করছে এবং সেটার ফাইনালাইজেশন কি হচ্ছে, এই নিয়ে গল্পটা আগাচ্ছে। আমার মনে হয় অডিয়েন্স হয়তো বা দেখলে আরো বিশদভাবে বুঝতে পারবে। মেইনস্ট্রিম সোসাইটির সাথে তাদের যে ক্রাইসিসগুলো, হ্যাঁ ওই আর কি, মেইনস্ট্রিম বিষয়টা বুঝি না আসলে আমি খুব বেশি একটা, যার কারণে আমার প্রবলেম হয়, বলতে পারি না। তো হ্যাঁ, স্বাভাবিক যা এখন হচ্ছে, একটা ডিজিটাল ব্যানার উঠছে বা একটা বিলবোর্ডে একটা ডিজিটাল প্যানাফ্লেক্স উঠছে, কিন্তু সেখানে একজন, আগে তো আমরা দেখতাম যে আর্টিস্টরা সাইনবোর্ড আঁকছে বা আর্টিস্টরা সিনেমার পোস্টার আঁকছে, সেগুলো তো নেই এখন। তাহলে ওরা কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছে চাইতে বড় কথা কোথায় যাবে, সেই প্রশ্নটা আসলে আমাদের, যেটা আপনি বললেন যে প্রাসঙ্গিক, তৃতীয় বিশ্বের দেশ, অনেক রকম সীমাবদ্ধতা থাকবে, এরকম চলচ্চিত্রের মধ্য দিয়ে মেসেজগুলো পৌঁছে যাবে সবার কাছে, যেটা কোথায় যাবে। আপনি খুব সুন্দর একটি গল্পের কথা বললেন, একেবারে ভিন্ন ধরনের একটি গল্প। যে ক্রাইসিসগুলোর কথা বললেন, আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে ক্রাইসিসটা কি শুধুমাত্র তাদের বিপরীতে যে সোসাইটি তারাই ক্রিয়েট করছে, না কিছু ক্রাইসিস তাদের নিজেদেরও তৈরি? মানুষের জীবনের সবচেয়ে বড় ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিস। যে আমরা একটা সিনেমা বানাবো, ছবির একটা ডায়লগ। তো আইডেন্টিটি ক্রাইসিস এখন একটা অজ্ঞাত লাশ, এই লাশটাকে কি আইডেন্টিটি দেবেন আপনি? সেই আইডেন্টিটিতে যখন খুঁজে পাওয়া না যায়, আলফা, কালী, এরা তখন হচ্ছে তাদের একটা গাধা আছে, এখানে একটা খুব বড় একটা ক্যারেক্টার প্লে করছে। হ্যাঁ, একটু জানি রাখি, সেটা হচ্ছে যে এরা যখন এই লাশটাকে নিয়ে খুঁজতে বের হয়, তখন আসলে আপনি ক্রাইসিসগুলোকে ডিসকভার করবেন নতুন করে, যে আসলে কি কি ক্রাইসিস হচ্ছে ওখানে। প্রসঙ্গত আপনি যে চলচ্চিত্রের নামটি বলে ফেললেন, আমরা একটি সিনেমা বানাবো, খুব সম্ভবত এটি অনেক দীর্ঘ একটি সিনেমা, প্রায় 21 ঘন্টার। তো এই ধরনের একটি আইডিয়া কিভাবে এলো এবং আপনি সেখানে সম্পৃক্ত, একটু যদি বলেন। প্রথমত আইডিয়াটা একদমই আমার না, আইডিয়াটা প্রযোজক, পরিচালক এবং রাইটার যিনি, আপনি অভিনয়ের মাধ্যমে সেখানে সম্পৃক্ত। ছবিটা আমি যতদূর জানি, এটা 21 ঘন্টা ব্যাপ্তি আমার কাছে কোনো ব্যাপার না, ব্যাপ্তি বা স্বীকৃতি এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কাজটা কতটুকু ভালো হলো। কাজটা দিয়ে যদি আপনি আমাকে বলেন আজকে যে কাজটা ভালো হয়েছে, আপনার পারফরমেন্স ভালো হয়েছে, আই এম হ্যাপি। কিন্তু আমাকে একটা পুরস্কার দিয়ে বা আমাকে বললেন এত বড় একটা ছবিতে অভিনয় করেছেন আপনি, বা অসাধারণ কাজ করেছেন, সেটা কিন্তু আমার কতটুকু প্রাপ্তি আসলে আমি জানি না। ভালো বললে আমার প্রাপ্তি, লোকে মনে রাখলে আমার প্রাপ্তি। কাজটা কি শুরু হয়েছে? কাজটা 2008-09 দিকে প্রথম শুরু হয়েছিল, সেটা পরে কোনো একটা কারণে জানি না বন্ধ হয়ে গিয়েছিল। পরে কাজটা আবার আমরা শুরু করি 2015-তে সোফার আই গেস। আমি তখন ওইখানে লিড ক্যারেক্টার প্লে করার সুযোগ পাই।
আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাজ্জাক, যেটা আসলে অনেকটা বায়োপিক বলতে পারেন জায়গাটা। রাজ্জাক নামে একজন ক্যারেক্টার এক্সিস্ট করতো, যিনি জহির রায়হানের সাথে কাজ করতেন এবং আমজাদ হোসেন সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। একটা সিনেমা বানাতে না পেরে তিনি খুবই খারাপ মানসিক অবস্থাতে মারা গেছেন 2012-তে। 2012-তে যখন আমি গাড়িওয়ালা করি, তখন একই পরিচালকের সেই ক্যারেক্টারটা যখন আমাকে প্লে করার সুযোগ আসলো, আমাকে অফার করা হলো, আমি আসলে খুব খুশি ছিলাম। তখন আমি জানতাম না যে ছবিটা এত বড় একটা ছবি হবে। তবে আশরাফ শিশিরের প্রতি উনি খুব অসাধারণ রাইটার, অসাধারণভাবে গল্প লেখেন। ওনার গল্পগুলো খুবই চমৎকার হয় এবং একেবারেই বাস্তবের জীবন থেকে মানে তুলে ধরা, জীবনের একেবারে প্রতিফলন বলতে পারেন। ছবিটাতে আমি কাজ শুরু করলাম 2015-তে, আমরা শেষ করি একটা জায়গা। এরপরেই আবার আমরা শুরু করি এই 2017-তে। এখানে গল্পটা আরও বড় হয়। গল্পটার স্বার্থেই হয়তো বা গল্পটা বড় হয়েছে। পরিচালক যেহেতু নিজেই লেখক, তাই হয়তো বা তিনি নিজেই চেয়েছেন যে গল্পগুলো আরেকটু আগাক, গল্পগুলো একটা শেষের দিকে যাক। কিন্তু এই গল্পের তো কোনো শেষ হয় না, মানুষের জীবনের মৃত্যু না হওয়া পর্যন্ত কোনো শেষ হয় না। তো উনি হয়তো বা এই শেষটা করার আগ পর্যন্ত হয়তো বা হঠাৎ করেই আবিষ্কার করলেন যে 21 ঘন্টা হয়ে গেছে। এরকম একই পরিচালকের একটি শর্ট ফিল্ম গাড়িওয়ালা, সেখানেও আপনি অভিনয় করেছিলেন, সেই গল্পটা যদি একটু বলেন। গাড়িওয়ালা যেটা শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল 2014। এই ছবিতে অভিনয় করা এটাও আমার জন্য একটা বড় ব্যাপার ছিল, কারণ আমার প্রথম আন্তর্জাতিক অ্যাচিভমেন্ট যদি বলেন আপনি, একটা পুরস্কার, সেটা এই ছবি থেকে এসেছিল। আমি খুব ছোট একটা ক্যারেক্টার করেছিলাম, খুবই ছোট রোল। এখানে আসলে গল্পটা ছিল দুইটা বাচ্চার, এবং বাচ্চাদের শিশুতোষ ছবি, তো দুটো বাচ্চার উপরে বেস করে গল্প। সেখানে অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, যেমন রাইসুল ইসলাম আসাদ ছিলেন, রোকে প্রাচী ছিলেন। আমি খুব ছোট একটা ক্যারেক্টার করেছিলাম। সেখানে আমেরিকা থেকে নর্থ ক্যারোলিনা ফিল্ম ফেস্টিভ্যাল তারা বেস্ট সাপোর্টিং রোলের জন্য আমাকে মানে অ্যাওয়ার্ড দিলেন। সেটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। সেটা মনে হয়েছে যে আসলে আমাকে শুরু করার জন্য একটা অনুপ্রেরণা দিয়েছে, আবার যে আপনি শুরু করেন আর একটু জোরে সোরে হবে হয়তো। অনেক বড় প্রাপ্তি, ছোট রোল, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ভালো কাজ, অভিনয় এবং গল্পটার এই রোলটা, সেটা আসলে গল্পের সাথে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আসলে একটা ফ্যাক্ট। হ্যাঁ, একেবারে, মানে আপনি কত প্রেজেন্স এত ইম্পর্টেন্ট না। আপনার যদি কেউ দ্য গ্রেট গ্যাটসবি দেখে থাকে, তাহলে দেখবে যে অমিতাভ বচ্চনের এখানে একটা খুব ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স আছে, বা অ্যান্থনি হপকিন্স যে সব ছবিতে খুব বড় বড় রোল প্লে করেন তা না, কিন্তু আপনি নোয়া ছবিতে ওনার খুব ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু ওইটুকু জায়গাতে কিন্তু উনি অ্যান্থনি হপকিন্স। বা কিডন্যাপিং মিস্টার হাইগেন, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি ওইটুকু সময়ের মধ্যে কতটা পারফেকশন দেখাতে পারেন, দ্যাটস ইউর কোয়ালিটি। এবং কতটুকু আপনি সারা জায়গাতে পারেন দর্শকদের। এক্স্যাক্টলি তাই। আরেকটি চলচ্চিত্র যেটার জন্য দর্শকরা অনেক দিন ধরেই অপেক্ষা করছে, সীমান্তে চড়ুই ভাতি, হ্যাঁ, সেটা অপেক্ষা কবে শেষ হবে? এটা খুবই মানে আমার নিজেরও জানার ইচ্ছে। সেটা হচ্ছে ছবিটার জন্য আমিও নিজেও অপেক্ষা করছি। এই ছবিটা মানে আমার গেরিলাতে যেহেতু আমার স্ক্রিন টেস্টটা হয়েছিল, শুরুটা হয়েছিল, সীমান্তের চড়ুই ভাতি আমার প্রথম আন্তর্জাতিক ছবি এবং এর প্রথম লিড ক্যারেক্টারে করা ছবি, যেখানে প্রায় 4 থেকে 5টা বয়সে নিজেকে ভাঙতে হয় টাইমলাইন বেস করে, সিজন ওয়াইজ বেস করে। তো আমরা ওইভাবেই শুটিং করেছি, প্রায় 3 থেকে 3.5 বছরের মতো আমরা এই ছবিটার জন্য শুটিং করেছিলাম ফেনীতে, যেহেতু ফেনীর লোকাল ল্যাঙ্গুয়েজের ছবি। আমি আগেই চলে গিয়েছিলাম ওখানে, প্রায় 1.5 থেকে 2 মাস আগে। ওখানকার ল্যাঙ্গুয়েজ, ওখানকার কালচার, ওখানকার ভাষা, এগুলো যতটুকু সম্ভব হয়েছিল রপ্ত করার চেষ্টা করেছিলাম। তো এই ছবিটা করতে গিয়ে আমি আসলে আমার সিনেমাটাকে শেখা, আসলে সিনেমার জন্য, সিনেমার অভিনয়টা তো একদমই আলাদা। মোমেন্ট বিল্ডিং যেটা আর কি, মেথড অ্যাক্টরদের জন্য কষ্টকর। একটা সিনেমাতে যদি পর্যাপ্ত সময় না পাওয়া যায়, খুব মুশকিল হয়। আমাদের দেশে তো সময় দিতে চায় না কেউ। এই চলচ্চিত্রটার ডিরেক্টর শিরিন পাশা, রাইটারও তিনি। এই ছবিটা তিনি লেখেন
স্ক্রিপ্টটা লেখেন প্রায় 11 বছর সময় ধরে স্ক্রিপ্টটা তিনি লিখেছেন এবং সেটা শুটিং হয়েছে প্রায় 3.5 বছরের উপরে। ছবিটা পোস্ট প্রোডাকশনে আছে, আশা করছি খুব শিগগিরই আসবে, যদিও ডিরেক্টর বলেছেন যে উনি এটাকে নিয়ে আর একটু বড় কোনো স্বপ্ন দেখছেন, সেটার জন্য উনি ওয়েট করছেন। আমি বিশ্বাস করি যে যেহেতু একজন পরিচালক, একজন প্রযোজক এবং একজন লেখক এটাকে এতদিন ধরে লালন করছেন, অবশ্যই সবচেয়ে ভালো কোনো কিছুই ওনারা চাচ্ছেন এবং হয়তো সেখানে গিয়ে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এবং আপনি মঞ্চে নির্দেশনার কাজ করছেন, সেখানে নিশ্চয়ই আপনার সব ধরনের ভাবনার প্রতিফলন ঘটে। না, সব ভাবনার প্রতিফলন আসলে করা যায় না। মানুষ যা ভাবে আর যা করে তার ভিতরে থেকে আকাশ পাতালের পার্থক্য থাকে। কিন্তু যতটুকু ভাবি এখানে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছি আসলে জাহাঙ্গীরনগরে যখন আমি পড়তাম, আমার ডিপার্টমেন্টে, আমার ড্রামাটিক্স ডিপার্টমেন্টে যখন আমি এক্সিকিউশনে কাজ করতাম, তখন এক ধরনের ভালো লাগা কাজ করতো। এই গ্রুপ থিয়েটারগুলোতে কাজ করে হয় কি, এইগুলোতে বা মফস্বলের যে ফেডারেশনের সাথে যেগুলো কাজ আছে এইগুলোতে খুব বেশি একটা ভালো না লাগার কারণ হচ্ছে ইচ্ছে করলে সব কিছু করা যায় না, অনেক বাইন্ডিংস। আসলে যেখানে ওই সমিতি যেখানে থাকে সেখানে এক ধরনের বাইন্ডিংস থাকে, সবাইকে সঠিক সময় পাওয়া যায় না। তারা তো আসলে অনেক কষ্ট করে অভিনয় করে, মানে যারা গ্রুপ থিয়েটার ফেডারেশন তারা কিন্তু খুব কষ্ট করে অভিনয় করে, ভালোবেসে সারাদিন ধরেন অফিস এই সেই কাজ করে সন্ধ্যায় কিন্তু এসে কাজটা আবার সময় দিচ্ছেন। সবাইকে দিয়ে আবার সব কিছু করানো যায় না, মানে অনেক কিছু মেনে নিয়ে কাজ করতে হয়। কিন্তু আপনি একটা একাডেমিক জায়গায় কাজ করলে ওখানে তো ওদের কাজই এটা, এক ধরনের এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন, কিন্তু খুব বেশি একটা এক্সপেরিমেন্ট এখানে করা যায় না, অনেক বাইন্ডিংস থাকে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।